ইউনুস সরকারের 7,90,000 কোটি টাকার বাজেট আজ বিকেল 3টায় ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। ঐকমত্য কমিশনে বিকেলে প্রধান উপদেষ্টার সাথে সংলাপ, বিএনপি, জামাত, এনসিপি সহ 31টি দলকে ফরেন সার্ভিস একাডেমিতে আমন্ত্রণ। একটি দলকে সংগঠিত করে নির্বাচন ঠেকাতে চান কয়েক উপদেষ্টা, অভিযোগ বিএনপির। দাড়িপাল্লা ফিরে পেতে ইসিতে জামাত। মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। এসআই নন্দ দুলাল সহ 6 জনের যাবজ্জীবন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই 2025-26 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। উচ্চ প্রবৃদ্ধি অর্জন বা মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী স্বপ্ন নয়, এবার বাস্তবায়নযোগ্য বাজেটের দিকে নজর সরকারের। সেই লক্ষ্যে প্রতিবারের মতো বড় বাজেট ঘোষণার নীতি বিসর্জন দিয়ে এবার ছোট বাজেটের পথে হাঁটছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেশের 55তম বাজেট ঘোষণা করবেন তিনি। নতুন এই বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশের আয় ব্যয়ের দলিল জাতীয় বাজেট। প্রতি বছর সংসদে নতুন বাজেট উত্থাপন হলেও এবার সংসদ অধিবেশন না থাকায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় বাজেট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বা অর্থনীতিবিদ হিসেবে প্রতি বছর এই সময়টাতে বাজেট বিশ্লেষণে ব্যস্ত সময় পার করলেও এবার তার উপরই দায়িত্ব পড়েছে বাজেট ঘোষণার। তাই বাইরে থেকে এতদিন যেসব পরামর্শ দিয়েছেন তার প্রতিফলন ঘটাতে কতটা মুনশিয়ানার পরিচয় দেন সেই প্রতীক্ষায় সাধারণ মানুষ। বাজেট কিন্তু এফেক্ট করে সরকারের আয় ব্যয় না, শুধু এফেক্ট করে বাজারকে, এফেক্ট করে প্রাইভেট সেক্টরকে এবং সাধারণ মানুষকে। তো দেখতে হবে আমার বাজেটটা অন্য সেক্টরে চাপ দিচ্ছে কিনা। তবে নতুন বাজেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছেন না অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সরকার না হওয়ায় খুব সহজে মেগা প্রকল্প এড়িয়ে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দিচ্ছেন তিনি, যার আকার গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট রিভাইজ বাজেটের কাছাকাছি। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ছোট হলেও রাজস্ব আয়ের টার্গেট বাড়ছে প্রায় 40,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ 2,30,000 কোটি টাকা, যার 70% যাচ্ছে পরিবহন ও যোগাযোগ সহ 5টি বড় খাতে। গতবারের চেয়ে প্রবৃদ্ধির লক্ষ্যও কমছে এবার। বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি 6% কাছাকাছি রাখা। ওয়েবারগুলো আস্তে আস্তে আমরা কমিয়ে দিচ্ছি। তেমন ওয়েবার একেবারে অত্যাবশ্যক সাথে ওয়েবার দেব, ফুড, তারপরে যে খাবার দাবার এটা সেটাগুলো তো মিনিমাম ইস্যু থাকবে। কিন্তু যারা একটু ট্যাক্সেবল ক্যাপাসিটি আছে, এসে আছে, আগে অনেক ওয়েবার দিয়েছে, অনেক ইন্ডাস্ট্রি অনেক ওয়েবার পেয়েছে অযৌক্তিকভাবে, স্পেসিফিক ইন্ডাস্ট্রি বলে দেওয়া হচ্ছে সেভাবে, সেটার জন্য না হয়। গণ অভ্যুত্থানের পর প্রথম বাজেট হওয়ায় জুলাই যোদ্ধাদের জন্য কিছু বরাদ্দ রাখছেন অর্থ উপদেষ্টা। কালো টাকা সাদা করার অবাধ সুযোগ বন্ধ হলেও থাকছে জমি ও ফ্ল্যাটে সেসব অর্থ বিনিয়োগের সুযোগ। 71-এর পর দেশে এ পর্যন্ত 14 জন অর্থমন্ত্রী বা উপদেষ্টা ঘোষণা করেছেন 54টি বাজেট। এর মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 12টি করে বাজেট দেন বিএনপির সময়কার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2007 এবং 8 সালে সংসদের বাইরে টেলিভিশনে বাজেট ঘোষণা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। 1972 সালে স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের দেয়া বাজেটের আকার ছিল 786 কোটি টাকা, যার তুলনায় এবারের বাজেটের আকার প্রায় 1000 গুণ বড়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিকেলে শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ। বিকেল 4টায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ 31 দল এবং জোটের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে ঐকমত্য কমিশন। নির্বাচনের রোডম্যাপের দাবিতে সোচ্চার বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হলেও দলটি আজকের সংলাপে অংশ নেবে। গত 12 ফেব্রুয়ারি ডক্টর ইউনুসের নেতৃত্বে 6 মাস মেয়াদী
দিয়ে ঐকমত্য কমিশন গঠিত হয়। 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপের সূচনা করেন প্রধান উপদেষ্টা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদক সংস্কার কমিশনের 166 সুপারিশের বিষয়ে 38টি রাজনৈতিক দল এবং জোটের কাছে মতামত চাওয়া হয়। মতামত দেয়া 33 দল এবং জোটের সঙ্গে 20 মার্চ থেকে 19 মে 45টি বৈঠক করে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের এই সংলাপের মধ্যে দিয়ে সরকার জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারবে বলে আশা করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকারি পদে বসে আরেকটা দলকে সংগঠিত করায় জড়িত উপদেষ্টাদের না সরালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, গণঅভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার দলটি নির্বাচন ঠেকাতে চায়। জাতীয় প্রেস ক্লাবে দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হলেও তারা একটি দলকে সংগঠিত করছে বলে অভিযোগ করেন তিনি। অন্য একটি অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেছেন, একটি দল নির্বাচন ঠেকানোর কাজ করছে, যা আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠক হয়। আদালতের রায়ের পরদিন জামাতে ইসলামী আইনজীবী সহ রায়ের কপি নিয়ে ইসিতে যায়। বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেই রবিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল। বৈঠকে সিসি এম নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ জানান, দ্রুত আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে তারা আশা করছেন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় সংবিধান লঙ্ঘনের দায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে আজও অচল নগর ভবন। একই সাথে দ্রুত ইশরাক হোসেনের শপথের দাবি জানান আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুসারে ইশরাক হোসেনকে মেয়রের শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। এই দায় নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। অন্যদিকে সুপ্রিম কোর্টের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জানার পর নতুন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারী ঢাকাবাসী। আজকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টা বিবেচনাধীন রয়েছে। আমরা মনে করি নগরবাসীর স্বার্থে, ঢাকাবাসীর স্বার্থে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকার নগরের সেবা করার সুযোগ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে। কারণ বর্তমান যে সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের সংগ্রামের ফসল, তারা অতি দ্রুত নগরবাসী, ঢাকাবাসী আমাদের দাবি মেনে নেবে এবং আদালতের রায় কার্যকর করবে এবং অতি দ্রুত নির্বাচন কমিশনার তাদের পালন করবে, এটাই আমাদের বিশ্বাস। কেন সে আমাদের ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করাবে না? কারণটা কি? হ্যাঁ, আমরা চাই দ্রুত ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করা হোক, আর নাইলে যত কষ্টই হোক, যত কিছুই হোক, আন্দোলন চলবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রয়েছে এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন সাজাও। রায় সন্তুষ্ট সিনহার পরিবার। আহমেদ সরওয়ারের রিপোর্ট। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। উচ্চ আদালত ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের জন্য 2 জুন দিন ঠিক করে। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এতে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়। বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি 6 জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আমরা বলেছিলাম মেজর সিনহার যদি ন্যায় বিচার না হয়, রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের
ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত আপিল বিভাগের বিচার শেষ করে রায়ের বাস্তবায়ন চায় মেজর সিনহার পরিবার ও রাওয়া। কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। এই মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ সকল আসামি কারাগারে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নাটোরের লালপুরে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সুন্দরগড়া এলাকায় নিজ বাড়ি থেকে রাইজুল ইসলাম ও ফাতেমা বেগমের লাশ উদ্ধার করা হয়। ছেলে সম্রাট আহমেদ জানান, গতরাতে খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে চলে যান বাবা ও মা। সকালে ঘুম থেকে উঠে মা বাবার ঘরে গিয়ে বিছানায় মাকে মৃত অবস্থায় দেখেন। এ সময় ঘরে বাবাকে না দেখে বাইরে খুঁজতে যান। পরে পাশের তামাক পাতার ঘরে বাঁশের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন বাবার মৃতদেহ। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট পেশের দিন দেশের পুঁজিবাজার কিছুটা নিরুত্তাপ। শেয়ার ও ইউনিটের হাত বদল হবার প্রবণতা বেশ কম। তার প্রভাব পড়েছে লেনদেনের অঙ্কে। সোমবার সূচক বৃদ্ধির প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। লেনদেন শুরুর আধ ঘন্টা পর 10:30টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 32 পয়েন্ট বেড়ে 4701 পয়েন্টে অবস্থান করে। তবে এরপরই সূচকের কিছুটা উঠানামা করতে দেখা যায়, তবে সূচক আর ঋণাত্মক হয়নি। রাজধানীতে কুরবানির পশুর হাটগুলো এরই মধ্যে জমতে শুরু করেছে। বিক্রি শুরু না হলেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারি ও ব্যাপারীরা পশু নিয়ে আসতে শুরু করেছেন। রবিবার থেকে ক্রেতাদের অনেকে দেখা গেছে হাটে ঘুরে কোরবানির পশু পছন্দ করছেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজধানীর কুরবানির পশুর হাটগুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা তাদের পশু নিয়ে। বৈরী আবহাওয়ায় ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে এখনো ক্রেতা তেমন একটা আসছে না পশুর হাটগুলোতে। যে ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে না ঢোকে, তাহলে ইন্ডিয়ান গরু যদি না আসে, বাংলাদেশি খামারিরা ব্যবসায়ী লাভবান হলে পরে ভবিষ্যৎ আগামীতে আরও গরু পালব, বাংলাদেশে উন্নয়ন হবে। আমরা বরাবর 3 বছরে এখানে আমরা আসছি। তো আমাদের 30টা গরুর মধ্যে 6টা বড় গরু, তার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছিল হামজা, ওইটা হচ্ছে দেশাল, একটু ব্রাহ্মা পার্সেন্টেজ আছে, আর লাইব্রেরি হচ্ছে 1200 কেজি। আমরা এই গরুর দাম চাচ্ছি 19 লক্ষ টাকা। 30টা গরু নিয়ে আসা হয়েছে আমরা চাষাবাসতে মিল করে। হ্যাঁ, সব আমাদের পালা গরু। এখন আজকে কিছু নামতেছে, বুঝে এই পথ দিয়ে যাওয়া আসা করতেছে, ভিতরে ঢুকে হারে নাই। যাদের নিজেদের কুরবানির পশু রাখার ব্যবস্থা আছে তারা একটু আগেভাগেই কিনতে এসেছেন হাটগুলোতে। এই যে মাত্র আসছি আর অনেকগুলা গরু দেখছি, ওই গরুটা আমরা দাম করছি, ওই গরুটা দেয় নাই। কত চেয়েছে ওরা, তারা তোমরা কত? 90,000, আমরা 60,000 বলছি। ওরা চাইছে 90,000, আমরা 60,000 বলছি, ওরা দেয়নি। বাচ্চারা চাচ্ছে তো আজকে কেনার জন্য, এখন দামের তো হচ্ছে না, এই জন্য আজকে কিনতে পারতেছি না। দেখি 2-1 দিনের ভিতরে আমরা চেষ্টা করবো কেনার জন্য আর কি, তাহলে বাচ্চারা একটু খেলবে টেলবে এই জন্য। তেজগাঁওয়ের এই কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তারা জানিয়েছেন ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিজস্ব স্বেচ্ছাসেবকদের নিয়োজিত রেখেছেন 24 ঘন্টা। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মাঠে আছে, আমরা সেখানেও কথা বলেছি। আমরা মোট কথা হলো এই হাটটি আমরা ইজারা নিয়েছি শুধুমাত্র ক্রেতা এবং বিক্রেতাদের কথা চিন্তা করে। ক্রেতা বিক্রেতা ভালো থাকলে আমাদের হাট ইনশাল্লাহ আগামী দিনেও জমবে, সেই কথা চিন্তা করে এবং এই এলাকাবাসীর সুনামের কথা চিন্তা করে সবগুলো সংস্থার সাথে কথা বলে আমরা ক্রেতা বিক্রেতা সব রকম নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি। তেজগাঁওয়ের এই কুরবানির পশুর হাটের আশপাশের এলাকাও রয়েছে সিসি ক্যামেরার আওতায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
ইউনূস সরকারের 7,90,000 কোটি টাকার বাজেট আজ বিকেল 3টায় ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। ঐকমত্য কমিশনে বিকেলে প্রধান উপদেষ্টার সাথে সংলাপ, বিএনপি, জামাত, এনসিপি সহ 31টি দলকে ফরেন সার্ভিস একাডেমিতে আমন্ত্রণ। একটি দলকে সংগঠিত করে নির্বাচন ঠেকাতে চান কয়েক উপদেষ্টা, অভিযোগ বিএনপির। দাড়িপাল্লা ফিরে পেতে ইসিতে জামাত। মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।